আর এই জায়গাটা একটা পাহাড়ের ওপর অবস্থিত। এই পাহাড়ের ওপর থেকে নিচের দিকটা দেখতে অসম্ভব সুন্দর দেখায়। পুরো গাছটাতে একটাও পাতা নেই, গাছগুলো দেখতে অসাধারণ দেখাচ্ছে। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি বললেন যে ভেতরে রয়েছে একটা চশমার থেকে আমাদের জল খেয়ে দেখতে বললেন। আশেপাশের গাছপালার যে পাতাগুলোর যে রং হয়েছে এই মুহূর্তে এত সুন্দর দেখাচ্ছে বলে বোঝানোর মতো নয়। মিনারেল ওয়াটারগুলো যেরকম হালকা হয় তার থেকেও হালকা। গোটা কাশ্মীরেই মোটামুটি এই চিনার গাছ দেখা মেলে। চিনার গাছের এত ফাটাফাটি লাগে দেখতে, ফাটাফাটি সুন্দর দেখাচ্ছে এই গাছটা। ফটোগ্রাফির জন্য তো দারুণ একটা লোকেশন। আমাদের এখানে চতুর্থ দিন। প্রথম দিন আমরা জম্মু থেকে শ্রীনগর এসেছিলাম, দ্বিতীয় দিন আমরা গেছিলাম সোনমার্গ, তৃতীয় দিন আমরা গেছিলাম গুলমার্গ। আজকে আমরা বেরিয়ে পড়ছি লোকাল সাইট সিন কভার করার জন্য। এখানে যে লোকাল সাইট সিনের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো মোটামুটি সকালে 10টার নাগাদই খোলে, কারণ এখানে ঠান্ডাটা অনেকটাই বেশি। আর আমরাও কালকে রাতে প্রায় 3টে নাগাদ ঘুমিয়েছিলাম, কারণ আমরাও জানতাম যে আজকে একটু লেট করেই উঠবো। আর এখন বাসছে মোটামুটি সকাল 10:45। কালকে যিনি ছিলেন আমাদের সাথে, আমাদের ড্রাইভার সিকান্দার ভাই, সুলতান ভাই, সুলতান ভাইয়ের ক্যাবে করেই যাব আমরা। তো এখন সেই দিকেই যাচ্ছি। আমাদের যে হোটেলটা রয়েছে এটা যে মেন রোড রয়েছে, মেন রোড থেকে প্রায় 100 থেকে 150 মিটার গলির ভেতরে রয়েছে। তাই আমাদের যে হোটেল ভাড়াটা সেটা যথেষ্টই কম পড়ছে। গাড়ির সামনে চলে এসেছি। এটা কি ভাড়া? কত? কালারটা ভালো লাগছে না আমার। এই হোটেলটাতে আমরা খাবার খাওয়ার জন্য থেমেছি, দিল্লি রসোই। এই যে দেখছেন সামনের এই রাস্তা, এই রাস্তার ঠিক পাশেই রয়েছে ডাল লেক। আমরা আছি ঘাট নম্বর 7-এ। আমার সাথে যারা ছিল তারা প্রত্যেকেই এই যে সামনে ভেজিটেরিয়ান যে একটা রেস্টুরেন্ট দেখালাম সেখানে খাবার খেতে গেছে। আমি এখানে ডাল লেকটায় একটু ঘুরছি। এই ডাল লেকের এই শিকারাগুলো দেখার পর আমি এখান থেকে বেরিয়ে যাব সেই রেস্টুরেন্টের দিকে। শিকারা রাইড আমরা করব, তবে আগে সাইট সিনগুলো কভার করে নিই, তারপর আমরা শিকারা রাইডও করব। চলুন এবার এই রেস্টুরেন্টটার দিকে যাই। এইদিকে সকাল সকাল রান্নাবান্না শুরু হয়ে গেছে। খুব সম্ভবত আলু পরাঠা, পনির পরাঠা আর পেঁয়াজ পরাঠা এইগুলোই পাওয়া যায় এখানে। আমরা ঢুকে যাচ্ছি রেস্টুরেন্টটার ভেতরে। বাকি সবাই অলরেডি ভেতরে এসে বসেছে। ঠান্ডাটা আজকে কম না বেশি? ভালোই বেশি। তোমাদের কি ঠান্ডা বেশি লাগছে আজকে না কম? না, কম লাগছে। হ্যাঁ, আমারও কম লাগছে। যাই হোক, আমরা কি কি অর্ডার দিয়েছি? আলু পরাঠা, পনির পরাঠা। কাল থেকে আমরা পরাঠাই খেয়ে যাচ্ছি। চানাপুরি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি কি আছে? চানাপুরি আছে, চাইনিজ স্যান্ডউইচ আছে। ওকে, খাবার আসুক। এই রেস্টুরেন্টটার দেওয়ালগুলোতে দেখতে পাচ্ছি কাঠ দিয়ে পুরো ডেকোরেট করা রয়েছে। নো স্মোকিং এরিয়ার একটা ব্যানার, বিশাল বড় একটা ঘড়ি, সিলিং গুলোকেও সেই কাঠ দিয়েই ডিজাইন করা, লাইট গুলো একটু স্টাইলিস্টিক লাইট। এই আমরা এখানে খেতে বসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। খাওয়া দাওয়া হওয়ার পর এবার আমরা বেরিয়ে এসেছি। আর আমরা তো যাচ্ছি শঙ্করাচার্য টেম্পল, যেটা রয়েছে অনেক উঁচুতে একটি পাহাড়ে। আর
হচ্ছে যে সেখানে না মোবাইল অ্যালাউড আছে, না ক্যামেরা অ্যালাউড আছে, না লেদার কোনো জিনিস অ্যালাউড আছে। সেই জায়গাটা অত্যন্ত সুন্দর, প্রত্যেকেই বলে। বাকি ওখান থেকে ফিরে আসার পরই আপনাদের বলতে পারবো যে জায়গাটা আসলে কেমন। সেখানে গিয়ে আপনি কতটা মজা করতে পারবেন বা কতটা ভালো লাগছে কি লাগছে না, সেই ব্যাপারটা আমরা সেখান থেকে ফিরে এসেই জানাচ্ছি। বাকি রইল এই রাস্তাটা অত্যন্ত সুন্দর লাগছে, বারবার ঘুরে ফিরে উঠলেও দারুণ একটা প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। যেহেতু এই মুহূর্তে শীত কেবল শুরু হচ্ছে, তো গাছের পাতা অনেকটা হলুদ আর অরেঞ্জ কালারের একটা এফেক্ট এসছে গাছের পাতাতে, যার জন্য পুরো এই দিকে যে এই রাস্তার পাশে যে গাছগুলো রয়েছে দেখতে দেখাচ্ছে দারুণ সুন্দর। তো আমরা ভেবেছি যে আসার সময় আমরা একটা জায়গায় নেমে কিছু ফটোগ্রাফিও করব, তো দেখা যাক কতটা কি সম্ভব হচ্ছে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর অপরূপ সুন্দর পাহাড়ি বনভূমির মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে শঙ্করাচার্য টেম্পলের দিকে। কথিত আছে আদিগুরু শঙ্করাচার্য অষ্টম শতাব্দীতে এই মন্দিরটিতে সাধনা করে বেশ কিছুকাল সময় অতিবাহিত করেছিলেন। এটি কাশ্মীরের সবচেয়ে পুরনো মন্দিরগুলির মধ্যে একটি। অনেকের মতে এই মন্দিরটির বয়স প্রায় 2500 বছরেরও বেশি। জবরবান পর্বতমালার শঙ্করাচার্য পাহাড়ে অবস্থিত এই মন্দিরটি তার অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর শান্ত মনোরম পরিবেশের জন্য অত্যন্ত পরিচিত। প্রায় 300রও বেশি খাড়া সিঁড়ি চড়ে তারপর পৌঁছতে হয় মুখ্য মন্দির চত্বরে। তাই শারীরিকভাবে সুস্থ সবল না হলে এই মন্দির দর্শন করা বেশ কষ্টকর। কে বা কারা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তা নিয়ে প্রচুর অভিমত থাকলেও হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই মন্দিরটি অত্যন্ত পবিত্র হিসেবে পরিচিত। তাই কাশ্মীর ভ্রমণকারী প্রচুর সংখ্যক পর্যটক এই মন্দিরটি দর্শন করতে যান। সামনের এই গেটটির পর থেকে এই মুহূর্তে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি নিষিদ্ধ রয়েছে, তাই আমরা ভেতরের কোনো ভিডিও দেখাতে পারবো না। তবে ইন্টারনেট থেকে আমি মন্দিরের এই ছবিগুলো খুঁজে বের করতে পেরেছি। এই মন্দিরটি হলো দেবাদিদেব মহাদেবের মন্দির। ভেতরে রয়েছে একটি শিবলিঙ্গ। দর্শনার্থীরা এখানে এসে মহাদেবের পুজোতে অংশগ্রহণও করতে পারেন। মন্দির পরিদর্শন করার পর এবার আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য পরি মহলের দিকে। শঙ্করাচার্য টেম্পল থেকে আমরা বেরিয়ে ডাল গেটের যে ডাল লেকের সাইড দিয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা দিয়ে এগোতে থাকলাম। এগোতেই মাঝে রাস্তায় পড়লো চশমে শাহী গার্ডেন। তো আমরা সেখানে ঢুকিনি, সেখান থেকে আমরা পার করে চলে এসেছি পরি মহল। যাওয়ার পথে আমরা ওই গার্ডেনটাতে ঢুকবো। আমার পেছনেই যেটা দেখতে পাচ্ছেন এই যে গেটটা, এই গেটটাই হলো পরি মহলে ঢোকার গেট। এখান থেকে নিচের দিকে তাকালে, যেহেতু এই জায়গাটা পাহাড়ের অনেক উঁচুতে, তাই এখান থেকে সামনের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন পুরো শহরটা। এই মুহূর্তে যেহেতু কুয়াশায় ভর্তি রয়েছে তাই খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তবে কুয়াশা না থাকলে এই জায়গার থেকে দারুণ দেখাতো। এই জায়গায় প্রচুর ট্যুরিস্ট আসেন, গাড়িগুলো দেখে বুঝতেই পাচ্ছেন। এই গেটটা, এই গেটে ঢোকার ডান দিকেই রয়েছে একটা টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে 24 টাকা করে টিকিট, আর একটা গাড়ি রাখার জন্য পার্কিং চার্জ একজনের সমান, মানে আরও 24 টাকা, মানে 20 টাকার টিকিট আর 18% জিএসটি। বাকি সবাই আমাদের যারা রয়েছেন তারা ভেতরে ঢুকছেন, আমরাও ধীরে ধীরে ভেতরে এগিয়ে যাব। ঢোকার পরেই সামনে একটা ফুলের বাগান, বেশ সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। আর এখানে বেশ কিছু মহিলা যারা এখানকার লোকাল কাশ্মীরি পোশাক পরে ছবি তুলছেন। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, তমালিকা সামনে অপেক্ষা করছে। এটা দেখতে অনেকটা মনে হচ্ছে না সেই ফোর্টগুলোতে যেভাবে স্ট্রাকচারগুলো তৈরি করা হয়, ফোর্টগুলোতে অনেকটা সেই স্ট্রাকচারের। এই গাছটার পাতাগুলো দেখো, এই দেখো পুরো হলুদ হয়ে গেছে। ঝাউ গাছগুলোও কেমন যেন ঝিমিয়ে গেছে। ঝাউ গাছের স্ট্রাকচারগুলো দেখুন, দারুণ এক গুচ্ছ গুচ্ছ হয়ে একদম পুরো। এদিকটা একটা বারান্দা টাইপের করা রয়েছে।
ও ওপরের দিকেও কিছু রয়েছে, ওপরের দিকেও ওঠা যাবে। ড্রেস পরে ছবি কি বললেন আরেকবার বলুন? ড্রেস পরে ছবি তুলবে। ড্রেস পরে ছবি তুলবে। তো এখানে লাগবে না, এখানে তো চেঞ্জ হবে না, এখানে তো উপস্থিত হবে। হ্যাঁ আচ্ছা ওখানে পড়বে ড্রেস না আতে আমরা ঘুরে আসবে তো তাড়াতাড়ি নেবে না পড়বে। তো এখানে যারা রয়েছেন তারা মোটামুটি ভাবে বাঙালিদের সাথে কথা বলতে বলতে অনেকটাই বাংলা শিখে গেছেন। এখানে উঠতে পারবে তো তুমি? অলরেডি শঙ্করাচার্যতে তোমার উঠতে যা অবস্থা হয়েছিল, তুমি পাওয়ারফুল। এখানকার আরে বাপরে সিঁড়িগুলো প্রচন্ড খাড়া আর পাথর, ভাঙা ভাঙা পাথর দিয়ে তৈরি, তো খুব সাবধানে উঠতে হবে। আমি পড়তে পড়তে জাস্ট রক্ষা পেলাম। চলো না না চলো। এইগুলো দেখো বৃষ্টির জলটাকে ফেলার জন্য নাকি? এগুলো কেন? নাকি কোনো ডেকোরেশনের জন্য কিছু এখানে? ঠিক বুঝতে পারছি না। রেস্ট করার জন্য নাকি? কিন্তু এই সিঁড়ির মধ্যে এটা বেশ বিপজ্জনক কিন্তু, হ্যাঁ না? হাতে পায়ে লেগে যেতে পারে। এই সামনে একটা জলাশয় তৈরি করে রাখা রয়েছে, এটায় জল থাকে, কিন্তু এই মুহূর্তে এটা অনেক নোংরা হয়ে যাওয়ায় এটা পরিষ্কার করা হচ্ছে। এখানে রয়েছে গোলাপেরও বিভিন্ন ধরনের গোলাপ ফুলের গাছ। আর এই দিকটায় দেখুন একটা পুরনো দিনের স্ট্রাকচারের মতো, অনেকটা ফোর্টের মতো মনে হচ্ছে। দেবুদারা ওপরে উঠে গেছে, ওপরে উঠে ফটোগ্রাফি করছে। নিচের ওই গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম, ঢুকে এই যে রাস্তাটা রয়েছে সামনে, এই রাস্তাটা হয়ে এটা দিয়ে ঢুকে এই দিক দিয়ে এসে এটা দিয়ে ঢুকে তারপর ওই দিকটা হয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠেছিলাম। এখানে নিচে এখানে পাবেন লোকাল কাশ্মীরি ড্রেস, যেটা পরে আপনি ছবি তুলতে পারেন। দেখো এরকম যদি আমাদের গ্রুপ থাকতো না তাহলে এই ড্রেসগুলো পরে ছবি তুলতাম, কিন্তু একা না মজা নেই। আমাকে অলওয়েজ এই জিনিসটা ক্যারি করতে হচ্ছে, কারণ হলো আমার ক্যামেরার চার্জটা সেভাবে থাকছে না। ওঠার জন্য আবার রয়েছে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে আবার সাবধানে উঠতে হবে, কারণ একটু আগেই বললাম যে একটা হোঁচট খেতে খেতে বেঁচেছি। বাহ, ওপরের জায়গাটাও বেশ ভালো, তবে আসার রাস্তাটা সবচেয়ে বেশি ভালো ছিল। বলো, কুয়াশাটা না থাকলে এই জায়গার থেকে পুরো শহরটাই দেখা যেত, অসম্ভব ভালো দেখাতো এখান থেকে। আমরা এখন যে জায়গাটায় রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে পরিমহল, আর এই জায়গাটা একটা পাহাড়ের ওপর অবস্থিত। সেই পাহাড়টার নাম হচ্ছে জবরবন পাহাড়। তো এই জবরবন মাউন্টেন, এই মাউন্টেনের ওপর এই যে স্ট্রাকচারটা, এটা ছিল আসলে একটা লাইব্রেরি হল আর থাকার জায়গা। তো এবার এত উঁচুতে কে থাকতেন, এটাও তো একটা বড় প্রশ্ন। আসলে মুঘল প্রিন্স দারা শুকোর নাম যদি আপনি শুনে থাকেন, তো দারা শুকো এখানে থাকতেন। উনি মোটামুটি 1640 থেকে 54 মধ্যে এই জায়গায় অনেক কয়বারই থেকেছেন। এই কারণ এই পাহাড়ের ওপর থেকে নিচের দিকটা দেখতে অসম্ভব সুন্দর দেখায়। তো ওনাকে এতটাই এই জায়গাটা মোহিত করেছিল যে উনি এই জায়গায় নিজের বাসস্থানই বানিয়ে ফেলেছিলেন বেশ কয়েক বছরের জন্য। এই যে ঘরটা রয়েছে, যেটা আমরা নিচের থেকে দেখতে পাচ্ছিলাম, দোতলায় একটি ঘর রয়েছে, এটা সেই ঘরটাই। ঘরটার এই দিকটায় তো এই যে বাউন্ডারি করে রাখা আছে, আর এটা দিয়ে ভেতরে ঢুকলেই আরও একটা কিছু রয়েছে এখানে সামনে। আর এই বাদিকে দেখুন, এইগুলো কি গাছ ঠিক আমার জানা নেই, পাতাগুলোর সাথে কাটাও রয়েছে।
বাকিরা প্রত্যেকে তো ছবি তোলাতে ব্যস্ত। এবার আমি এইদিকে ঘুরে ঘুরে দেখছি আশেপাশে আর কি কি আছে। তো এই সামনে একটা গাছ দেখতে পাচ্ছি, জানি না এই গাছটার নাম কি, কিন্তু এই গাছটাতে কোনো পাতা নেই, পুরো গাছটাতে একটাও পাতা নেই। আর এই দিকটায় এটা ফাউন্টেন না কি কিছুই বোঝা যাচ্ছে না এই মুহূর্তে। এই ঘরগুলোর কাজ কি ছিল সেই সময় কিচ্ছু বুঝতে পারছি না, কারণ কোনো কিছুই লেখা নেই এটার ব্যাপারে। তো যাই হোক, এই চত্বরেও খুব একটা আর বেশি কিছুই নেই। এখান থেকে এবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। তো এই গেটটা দিয়েই আমরা ঢুকেছিলাম, আবার এটা দিয়ে নেমে এলাম। এবার আর যতটা আমরা ঘুরে এসেছিলাম সেই জায়গাটায় আর ঘুরবো না। এই গেটটার সামনেই রয়েছে একটা রাস্তা, এই রাস্তাটা দিয়েই আমরা নেমে যাব। তমালিকা, বিকি, ভাই এরা তিনজন সামনে অলরেডি ফটোগ্রাফি শুরু করে দিয়েছে। আর এই পাথরগুলো খুব পিচ্ছিল, তাই আমাকে খুব সাবধানে হেঁটে যেতে হচ্ছে। তো এবার সেলফি নেওয়ার জন্য আমাকে ডাকাডাকি চলছে। আমরা এবার আবার বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়ি যেখানে রাখা রয়েছে সেখানে। এই গেটটা দিয়েই আমরা ঢুকেছিলাম। চেষ্টা করুন এখানে এলে, মানে শ্রীনগর এলে, লোকাল সাইট সিন করলে এই জায়গাটায় ঘুরে দেখার, ভালো লাগবে আপনার। আমরা তো ভিউটা নিচের পেলাম না, কারণ কুয়াশা রয়েছে। যদি কুয়াশাটা না থাকতো তাহলে শঙ্করাচার্য টেম্পল আর এই পরিমহল থেকে পুরো শ্রীনগর শহরটা দেখতে লাগতো অত্যন্ত সুন্দর। তো যাই হোক, এবার আমরা এগিয়ে চলবো আমাদের পরবর্তী গন্তব্য, যেটা হচ্ছে চশমে শাহী গার্ডেন। গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা চলে এসেছি চশমে শাহীতে। পরিমহল আমাদের পেছনে এই যে রাস্তাটা ছিল, এটা দিয়ে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা পরিমহল গেছিলাম। এবার আমরা এখন চশমে শাহী গার্ডেনের সামনে এসেছি। আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। ওই যে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার, ওই দিকটায় ওই যে সবাই দাঁড়িয়ে আছে। টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নেব। এখানেও সেই একই 20 টাকার টিকিট, 24 টাকা করে পড়বে। কারণই হলো 18% জিএসটি। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। গাছগুলো দেখতে অসাধারণ দেখাচ্ছে, দেখুন গাছের পাতা। এখানেই রয়েছে সামনে বেশ কিছু দোকান, যেখানে পাওয়া যাবে ধরে নিন ওই আপনার সোয়েটার, জ্যাকেট, শল, টুপি সমস্ত কিছুই। এই দেখুন, এই সামনের এই দোকানটাতে পাওয়া যাবে শল, টুপি, সোয়েটার, গ্লাভস, ব্যাগ। এখানে ফটোগ্রাফি করার পর ফটো প্রিন্ট আউটের ব্যবস্থা রয়েছে, মানে যারা ভেতরে ফটো তুলবেন তারা এখানে এসে প্রিন্ট আউট করিয়ে নিতে পারেন, মানে এখান থেকে প্রিন্ট আউট করে দেওয়া হবে। এখানে সানগ্লাস, বিভিন্ন ধরনের শো পিসের আইটেম, যেমন ধরে নিন এই যে শিকারাগুলো রয়েছে, বা বিভিন্ন ধরনের ঘড়ি, এই ধরনের আইটেমগুলো রয়েছে। এর পাশেই রয়েছে চুড়িদার, শল, কুর্তি, এই ধরনের জিনিসপত্র, যেগুলি এখানকার ডিজাইন এবং বাকি বিভিন্ন জায়গার ডিজাইনেরই রয়েছে। এই দিকটাতেও রয়েছে প্রচুর জ্যাকেট, সোয়েটার, টুপি, গ্লাভস, এই ধরনের জিনিসপত্র। খাবার দাবারের জন্য দোকান রয়েছে একটা এই দিকটায়, যেখানে লেস, কুরকুরে ও অন্যান্য কোল্ড ড্রিঙ্কস, আরও বিভিন্ন ধরনের আইটেমগুলো পাওয়া যাবে। আর এখান থেকেই এই যে সামনে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়ি দিয়েই উঠে যেতে হবে ভেতরে। এটাই চশমে শাহীর ভেতরে ঢোকার রাস্তা। তো বাকিরা সবাই যেহেতু ভেতরে ঢুকে গেছে, আমি এবার ভেতরে ঢুকতে থাকবো। আমাদের যিনি ড্রাইভার ছিলেন সুলতান ভাই, তিনি বললেন যে ভেতরে রয়েছে একটা চশমা, চশমার থেকে আমাদের জল খেয়ে দেখতে বললেন। তো জানি না সেটার গুরুত্ব কি, তবু আমরা খেয়ে দেখব। এটাই প্রবেশদ্বার এখানে ঢোকার। এই দিকটাতেও এটা একটা বাগান, বিভিন্ন ধরনের ফুল রয়েছে,
ঝাউ গাছের শেপটা এখানে একটু ডিফারেন্টলি তৈরি করা, পরিমহলে যেমন ছিল ওরম নয়, এটা যেন একটা কোনো ফুলের কুড়ি সেইভাবে এটা তৈরি করা। এইদিকে প্রচুর ঘাস ছিল, কিন্তু যেহেতু এখন শীত পড়ছে তাই ঘাসের রঙগুলোও পাল্টে যাচ্ছে। আর এখান থেকেই এই সামনের দিকে দেখুন বিশাল একটা পাহাড় রয়েছে, কিন্তু কুয়াশায় ঢাকা থাকার জন্য এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। জানি না ক্যামেরাতে কতটা ভালো বোঝা যাবে কি যাবে না, কিন্তু অসম্ভব সুন্দর। ওপরের দিকে একটা সিঁড়ি রয়েছে যাওয়ার জন্য, সেই সিঁড়ি বেয়ে আমাদের উঠতে হবে ওপরে। ওপরে ওঠার পর তারপর দেখাবো নিচের ভিউটা। এই দেখুন সামনে যে সিঁড়িটা রয়েছে। আচ্ছা, সিঁড়ির পাশে একটা জিনিস দেখুন, এই পাতাগুলো দেখুন। আমরা উঠছি ওপরের দিকে। এখানে কোথায় চশমা, মানে চশমা যেটা বলছে আর কি, সেটা খুঁজে বের করতে হবে আগে, কারণ সেটার থেকে জল খেতে যেহেতু বলা হয়েছে, দেখি সেখানকার জলের আসল গুরুত্বটা কি। এই দিকেও পাহাড়, ওই ওপরে কুয়াশায় ঢাকা রয়েছে এই মুহূর্তে। দারুণ দেখাচ্ছে গাছের পাতাগুলো। এই দিকটায় পাওয়া যাবে ট্র্যাডিশনাল যে ড্রেস রয়েছে এখানকার, এই ড্রেস পরে এখানে ছবি তুলতে পারেন। এটা একটা ফাউন্টেন, এই মুহূর্তে বন্ধ রয়েছে। সামনের এই যে গেটটা দেখছেন, এটা দিয়েই আমরা এন্ট্রি করেছিলাম। আশেপাশের গাছপালার যে পাতাগুলোর যে রং হয়েছে এই মুহূর্তে এত সুন্দর দেখাচ্ছে বলে বোঝানোর মতো নয়। আর এই যে জলটা পড়ছে, স্প্রিং রয়েছে ওখানে, তো সেটার জল খেয়ে দেখার জন্য তো এই জায়গাটায় যাচ্ছি আমরা। এই সামনের এটা সাবধানে পার হতে হবে। এবার এই যে দেখুন, এটার থেকে জল বেরোচ্ছে। এই পাহাড়ের উপরে এই জলটা আসছে কোথা থেকে বলা খুবই মুশকিল, এখান থেকে জল বেরোতেই আছে। আর এইদিকে একটা দেখুন, আর এখানে একটা, এই দুটো জায়গার থেকেই জল বেরোচ্ছে। আর এই জলটাই এখান থেকে গিয়ে এই যে সামনে চলে গেল। এটা থেকে খেতে হবে তাই তো? ওই মাছের মতো যেটা রয়েছে তাই তো? আগে হাত ধুয়ে না। বেশ ঠান্ডা। খেতে খুবই হালকা, মানে মিনারেল ওয়াটার গুলো যেরকম হালকা হয় তার থেকেও হালকা, অনেক, তার থেকে অনেক বেশি হালকা, অনেক হালকা এই জলটা। খুব স্বাভাবিক এটা, কারণ এটার মধ্যে তো কোনো সেই মাটির তল থেকে যে জলটা থাকে যে হ্যাঁ বাজে যে খনিজ জাতীয় জিনিসপত্র থাকে সেই সমস্ত কিছু নেই, একদম পিওর ওয়াটার এটা। দারুণ লাগলো খেতে। ভাবছি কিছুটা নিয়েই যাব, দেখা যাক কোনো বোতলে নিয়ে যেতে পারি কিনা বাড়িতে। আমরা বোতলটা যেহেতু আনিনি তাই আমরা জলটা নিতে পারছি না। যাই হোক, ওখানে দেখেছো একটা আম গাছ আছে, আম গাছে মুকুল ধরে আছে ওই যে, চলো দেখাচ্ছি। দূর থেকে দেখে আম গাছ মনে হচ্ছিল, আর আমি ভাবছিলাম আম গাছের মুকুল। এটা কি গাছ? আম গাছ তো না, ডেফিনেটলি। একটা আম গাছ দেখেছো? আমি তো দেখে অবাক যে এখানে হয়তো এটা কোনো ইয়ে হবে। আর এই গাছের পাতাগুলো দেখুন কেমন সজনের মতো, ছুটির গাছের যেমন পাতা হয় ঠিক তেমনি দেখতে। ওই একটা গাছ দেখতে পাচ্ছেন পুরো হলুদ। এই চত্বর আমাদের ঘোরা মোটামুটি শেষ হয়ে গেল। এবার আমরা রওনা দেব। সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। নিচে নেমে বাইরেই রয়েছে আমাদের গাড়ি, সেই গাড়িতে করে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা দেব। আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে, তো গাড়িতে ফটাফট উঠে যাই। চশমেশাহী গার্ডেন থেকে আমাদের গাড়ি এগিয়ে চলল পরবর্তী গন্তব্য নিষাদবাগের দিকে। অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমরা নিষাদবাগ চত্বরে। নিষাদ গার্ডেনের ঠিক সামনেই রয়েছে ডাল লেক, আর তাছাড়া রয়েছে ডাল লেকের পাশেই অসংখ্য দোকান, যে দোকানগুলিতে আপনি বিভিন্ন ধরনের খাবার পাবেন। যেমন ধরুন বাদাম ভাজা পাওয়া যাচ্ছে, ছোলা ভাজা পাওয়া যাচ্ছে, পপকর্ন পাওয়া যাচ্ছে,
আইসক্রিম পাওয়া যাচ্ছে। এখানে থাকা দোকানগুলো থেকে বেশ কিছু খাবার কিনে আমরা খেতে থাকলাম আর ডাল লেকের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। তো এখানে নিলাম এখানকার একটা আইসক্রিম 30 টাকা করে। এখনো নিশাদ গার্ডেনে ঢুকলামই না, আমরা আইসক্রিম খেতেই ব্যস্ত। কি নিচ্ছ তোমরা? মুড়ি, ভেল। মুড়িকে এখানে বলে ভেলপুরি। ট্রাই করে দেখবে? দেখবে? কিন্তু এক কামড় খেয়েই দেখো, কিচ্ছু হবে না। এই ভেলপুরি আর একটা বলবে। হ্যাঁ, ঠান্ডা নেই কিন্তু বেশি। ঠান্ডা ঠান্ডা লাগবে না। ওরা এখনো ঝালমুড়িটা পায়নি, ঝালমুড়িটা পেলে তারপর খেয়ে দিয়ে ওরা আসবে। তা আমি সেই সুযোগে ভাবলাম টাইমটা একটু ইউটিলাইজ করে নিই। আমি টিকিটটা নিয়ে ভেতর দিকে যাচ্ছি। এটাই হলো এন্ট্রি গেট। আমরা ঢুকে গেলাম এই গেটটা দিয়েই ভেতরে। এই যে সামনে গেটটি যেটি দেখছেন, এটা দিয়ে ভেতরে ঢুকতে হয়। এই যে গেটটি দেখছেন সামনে, প্রথমে তো আমি ঘাবড়ে গেছি যে এখানে তো কোনো কিছুই দেখছি না, এটা তাহলে ঢুকবো কোন দিক দিয়ে। তারপরে বুঝতে পারলাম যে এটা দিয়ে ঢুকে ভেতরে তার উপরে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে। তো এই যে এই সিঁড়ি বেশ খাড়া, খুব সাবধানে উঠতে হবে। এটা দিয়ে ওঠার পরেই আমরা এসে পৌঁছে যাব এই চত্বরে। দারুণ সুন্দর এই জায়গাটা। এখন যেহেতু শীতের সময় হয়ে গেছে, তাই বাগানে সেরম সবুজ ঘাস বা গাছপালা দেখা যাচ্ছে না। প্রত্যেকটা গাছেরই পাতার রং মোটামুটিভাবে অরেঞ্জ শেডের, ইয়েলোইশ অরেঞ্জ একটা কালার চলে এসেছে। এখানে দেখছি নারকেল আর লেবু বিক্রি হচ্ছে। भैया ये नारियल और नींबू नींबू डालते हैं इसमें, नारियल में नींबू डालते हैं। और मसाला क्या डालता है? कश्मीरी वाजवान। ओके। और नींबू डाल के ये खाते हैं। ओके। ये कितने रुपए प्लेट होता है? कैसे होता है? 20 रुपए का पीस। 20 रुपए का एक पीस। मतलब ये वाला जो है एक पीस 20 रुपए का। इस चीज को यहाँ पे बोलते क्या है? कश्मीरी वाजवान। कश्मीरी वाजवान। ओके। নিশাদ গার্ডেন চত্বর বিশাল বড়। দেখুন অনেকটা ওপর অবধি যেতে হবে পুরো গার্ডেন চত্বর ঘুরে দেখতে গেলে। আর এই যে জলের যে দেখুন ওই ওপর থেকে জল বয়ে আসছে, আর তারই মাঝে রয়েছে এই ঝর্ণাগুলো। দেখতে দারুণ দেখাচ্ছে। ঝর্ণার যদি জলটা ফোয়ারাগুলো আরেকটু বেশি হতো তাহলে দেখতে আরও বেশি ভালো লাগতো। মোটামুটি এখানকার প্রত্যেকটা গার্ডেনই একই ধরনেরই দেখতে, কারণ প্রত্যেকটা গার্ডেনেই সেই ফুলের বাগিচাগুলো রয়েছে। এছাড়া আশেপাশে রয়েছে পাহাড়ের উঁচুতে অবস্থিত বিভিন্ন ধরনের গাছ, যে গাছগুলির পাতাগুলি এই মুহূর্তে নভেম্বর মাসে একটু অরেঞ্জ ইয়েলোইশ একটা কালার এসছে। দারুণ লাগে, মানে দেখে আপনার কোনোভাবেই মনে হবে না যে আপনি ভারতে কোথাও রয়েছেন, মনে হবে যেন আপনি বিদেশে কোনো একটা লোকেশনে রয়েছেন। দারুণ লাগবে। আমার এখানে এসে একটা জায়গার কথা খুব মনে পড়লো। আমার যে হোম টাউন মুর্শিদাবাদের যে মতিঝিল পার্কটা রয়েছে, ঠিক মতিঝিল পার্কে থাকলে আমার এই ধরনের একটা ফিলিং আসে যে চারিদিকে প্রচুর ফুল গাছ, আর সেইভাবেই সুসজ্জিত ফুল গাছের মধ্যে দিয়ে হেঁটে এগিয়ে যাওয়া। তো এই জায়গাটাতেও আমার ঠিক একই রকম লাগছে, কারণ দেখুন আমার চারিদিকে খালি ফুল গাছ আর পাতাবাহারি গাছ, দেখতে দারুণ লাগছে। আমি 2-4টে ফুলই চিনি, যেমন গোলাপ ফুল বা ধরে নিন গাঁদা ফুল, এই ধরনের ফুলগুলোই আমি চিনি। তাই এখানে যে ফুলগুলো রয়েছে আমার ফুলগুলোর নাম একদমই অচেনা। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতে পারবো না যে কোনটা কি ফুল বা আসলে কি রয়েছে। এই আমার পাশে 2-4টে ভ্যারাইটির, এই দেখুন এটাতে রয়েছে গোলাপ। 2-4টে ভ্যারাইটির গোলাপ ফুলগুলো ছাড়া আর 2-4টে গাঁদা ফুল ছাড়া আমি সেভাবে ফুল সম্পর্কে একদমই অজ্ঞ। তো যারাই এখানে ফুলগুলো দেখছেন, যদি আপনারা নাম জানেন তাহলে কমেন্ট করে আমাদের জানাবেন। আর এই দেখুন চিনার গাছ, গোটা কাশ্মীরেই মোটামুটি এই চিনার গাছ দেখা মেলে। চিনার গাছের এত ফাটাফাটি লাগে দেখতে। দেখুন এই মুহূর্তে নভেম্বর মাসে পাতাগুলো
ফাটাফাটি লাগে দেখতে। পাতাগুলো কিছুদিনের মধ্যেই ঝরে পড়বে, কারণ নিচে অলরেডি আমরা দেখতে পাচ্ছি এক গাদাগুচ্ছের পাতা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই বাগানটা বানিয়েছিলেন 1633 সালে শাহজাহান, সম্রাট শাহজাহানের ফাদার ইন ল, শ্বশুরমশাই আসিফ খান। তিনি এই বাগানটা বানানোর পর শাহজাহান যখন এই বাগানটা দেখেন, দেখে বাগানটার সৌন্দর্য দেখে তিনি অত্যন্ত মুগ্ধ হয়ে যান। তাই তিনি শ্বশুরমশাইয়ের কাছে বারবার বলেন যে এই বাগানটা দারুণ বানিয়েছেন, এই আশাতে যে যদি শ্বশুরমশাই তাকে এই বাগানটা গিফট করেন। কিন্তু ব্যাপার হচ্ছে শ্বশুরমশাই সেটা করেন না। এবার ধীরে ধীরে সম্রাট শাহজাহানের ব্যাপারটা খারাপ লাগে, তার জন্য তিনি অর্ডার দিয়ে দেন যে এই বাগানটা কেটে ফেলতে হবে। তো যখন কেটে ফেলতে হবে এটা বলা হয়, তখন শাহজাহানের আদেশে শ্বশুরমশাই তো বেশ মন খারাপ হয়ে যায়, অত্যন্ত মন খারাপ হয়। তো এই বাগানটা খালি পড়ে যায়, এখানে আর কোনো রকম কোনো কিছুই করা হয় না, কোনো দেখাশোনাও করা হয় না। তো একদিন আসিফ খানের একজন মালি ছিলেন, যিনি এই বাগানের গাছগুলো মরে যেতে দেখে সেখানে জল চালানো শুরু করে দেন। আসিফ খান তখন ভয় পেয়ে তাকে বলতে থাকেন যে না, তুমি জল বন্ধ করো, তুমি কেন চালালে? কিন্তু তারপরে যখন বন্ধও হয়ে যায়, জল চালানোটা বন্ধ হয়, তখন এই খবরটা পৌঁছায় সম্রাট শাহজাহানের কাছে। আর এটা শুনে তারা ভাবলেন যে এটার তো মানে আসিফ খান ভাবলেন যে এরপর তো শাহজাহান অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যাবেন। শাহজাহান যখন এই ব্যাপারটা শুনতে পারলেন যে মালি আসিফ খানের যে আনুগত্য প্রদর্শন করেছেন, এটা দেখে শাহজাহান বেশ খুশিই হন। তো তারপর শ্বশুরমশাইকে শাহজাহান বলেন ঠিক আছে, এই বাগানটা আবার চালু করা হোক, এই বাগানটার ওপর আর তিনি কোনো রকমই করবেন না, কোনো রকম বাধা বিপত্তি সৃষ্টি করবেন না। তো তারপর আসিফ খানই এই বাগানটা আবার ঠিকঠাকভাবে মালিদের দ্বারা সংরক্ষণ করতে থাকেন এবং এই জায়গায় সুসজ্জিত করতে থাকেন। তো এই হচ্ছে নিষাদ বাগ, এই বাগানটার গল্প। এবার নিষাদ বাগ এই কথাটার অর্থ হচ্ছে গার্ডেন অফ জয়, মানে আনন্দের একটা উদ্যান। তো এই আনন্দের উদ্যান আসিফ খানকে বেশ কষ্টও দিয়েছে, কিন্তু শেষমেশ গিয়ে আনন্দও দিয়েছে। তো এই ব্যাপারটাই ভালো। তো আমাদের মোটামুটি এই নিষাদবাগ চত্বর ঘোরা কমপ্লিট হচ্ছে। এবার আমরা বেরিয়ে যাব সামনের দিকে। এরপর আমাদের পরবর্তী গন্তব্য শালিমার বাগ। একটা জিনিস যেটা না বললেই নয়, এখানকার যে প্রত্যেকটা বাগ রয়েছে, মানে বাগিচাগুলো রয়েছে বা বাগান, ফুলের বাগানগুলো রয়েছে, প্রত্যেকটাই মোটামুটি দেখতে একই রকম। তো আপনার হাতে সময় থাকলে সমস্তগুলোই ঘুরে দেখতে পারেন, আর যদি সময়ের অভাব থাকে সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা দুটো দেখলেই যথেষ্ট। সবগুলোই যে ঘুরে দেখতে হবে এরকম কোনো মানে নেই, কিন্তু হ্যাঁ, এবার আপনার কাছে সময় আছে আর আপনি সময় অতিক্রম করতে চান তো অবশ্যই ঘুরে দেখুন, ভালো তো অবশ্যই লাগবে। গ্রিন প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা ফ্লেভার, কারণ বর্ষায় আমি বললাম যে বর্ষার পর এখানে যে ঘাসগুলো থাকে পুরো চত্বরটা সবুজ হয়ে থাকে, বেশ ভালো লাগে। শীতের আগে এই যে এখন যে সিচুয়েশনটা রয়েছে সেটা থাকবে, শীতের সময় বরফ, তারপরে ধরুন আবার সেই একই। তো এটা রিসাইকেল হতেই থাকে, যে কোনো সিজনেই আসবেন ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার পাবেন। এবার আমরা যাব শালিমার বাগ, তাই তো? আমরা যাব না, তুমি যাবে। তোমরা ঢুকবে না? আমরা আগে ঢুকবো, যদি ভালো লাগে তারপর আমরা ঢুকবো। আমরা চলে এসেছি শালিমার গার্ডেনের সামনে। এখানেও 24 টাকা করেই টিকিট, এটা দিয়ে এন্ট্রি, এখানে ঢোকার। আমরা ভেতরে ঢুকছি। এই জায়গাটাও মোটামুটি একই রকম অন্যান্য গার্ডেনগুলোর মতোই, আগেও যে গার্ডেনগুলো দেখেছি সেগুলোও যে স্টাইলে, কারণ এখানকার প্রত্যেকটা গার্ডেনই মুঘল স্টাইলে তৈরি করা, তার জন্য প্রত্যেকটা গার্ডেনের আর্কিটেকচার আর প্রত্যেকটা গার্ডেনের স্টাইল একই। এই মুহূর্তে এখানে আজান হচ্ছে মসজিদে। এই যে পেছনের গেটটা রয়েছে, এই গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম ভেতরে, ঢুকে এবার সামনের দিকে গেছি। সামনে একটা জায়গা রয়েছে, দেখুন, একটা ঘরের মতো। কি কাজে ব্যবহৃত হতো বলতে পারবো না, কারণ এখানে সেভাবে আমি গাইডও কোথাও দেখতে পেলাম না, আর আমার মনে হয় না গাইডেরও কোনো দরকার রয়েছে, কারণ এটা একটা আনন্দ উপভোগ করার জন্য, সময় কাটানোর জন্য একটা জায়গা। এটা একটা উদ্যান, বাগ, একটা বাগান।
যেখানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে অন্যান্য বাগানগুলোর মতোই। আর এখানকার যেটা জাতীয় গাছই বলতে পারেন আপনি, এখানে যে কোনো জায়গাতেই দেখা যাচ্ছে চিনার গাছ। এই বাগানটিরও চারিপাশ দিয়ে চিনার গাছ রয়েছে প্রচুর। চিনার পাতাগুলো এই মুহূর্তে এই যে দেখুন ইয়েলোইশ অরেঞ্জ কালার ধরেছে, দেখতে দারুণ দেখাচ্ছে। এখানে দেখুন একটা জলাশয় তৈরি করা রয়েছে, যেখানে এই ঘরটির থেকে জল পড়ছে আর এসে জমা হচ্ছে। মাঝে প্রচুর ফোয়ারা রয়েছে, কিন্তু এই মুহূর্তে ফোয়ারাগুলো চলছে না, ওপর থেকে জল আসছে। এই জলগুলো খুব সম্ভবত কোনো ঝর্ণার জল বা কোনো কিছু হবে। এখানেও আপনি ড্রেস ভাড়া নিয়ে এখানকার ট্র্যাডিশনাল যে পোশাক রয়েছে সেই পোশাক ভাড়া নিয়ে তারপর ছবি তুলতে পারেন। আপনাকে এখানে দাম দরটা করে নিতে হবে, কত টাকা করে নেবে না নেবে এই সমস্ত কিছুই। শোনা যায় এই শালিমার গার্ডেনের যে ভিত্তি স্থাপন সেটা করেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর। এই বাগানটিও বেশ বড়, এই শালিমার বাগও বেশ বড়, অনেকটা দূর অবধি যেতে হবে। সামনে দেখুন, দেখতেই পাবেন বিশাল বড় একটা এরিয়া নিয়ে চিনার গাছে মোড়া। এখানে এলে আপনার এতটা ভালো লাগবে, মানে এটাই যদি প্রথম হয় তাহলে এটা আপনার খুবই ভালো লাগবে। কিন্তু আমরা যেহেতু আগে 3-4টে ফুলের বাগান আগেই ঘুরে ফেলেছি, সেই কারণে আমাদের এখানে আসার পর সেই একই ফিলিং, যে প্রত্যেকটা জায়গায় একই রকম দেখতে, একই রকম জিনিস, একই রকম কালার টেম্পারমেন্ট। কাল যেহেতু আমরা পেহেলগাম চলে যাব, তো তাই আমাদের শিকারা রাইডটা আজকেই করে ফেলতে হবে। আমরা খুব বেশি হলে আর আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে শিকারা রাইডের জায়গাটায় পৌঁছে যাব। কারণই হলো যে তা নইলে আমরা আর টাইম পাবো না। তো চলুন এবার আরেকটু সামনের দিকে এগোবো। ফাটাফাটি সুন্দর দেখাচ্ছে এই গাছটা, ফটোগ্রাফির জন্য তো দারুণ একটা লোকেশন। এই যে দেখতেই পাচ্ছেন দুদিকে দুটো ঘর রয়েছে, এইদিকে একটা এইদিকে একটা। তো এই গেটটা দিয়ে আমরা ঢুকছি ভেতরের দিকে। বেশ সুন্দর একটা সাদা রঙের স্থাপত্য দেখা যাচ্ছে। ওই দিকটা এগিয়ে যাচ্ছি, সাদা রঙের যে ঘরটা দেখা যাবে সেটা আসলে যে কি আমি ঠিক বলতে পারবো না, কারণ এখানে ওই যে আগেই বললাম এগুলো সবই এক একটা বাগান। তো আমি আর ভেতরে বেশি যাচ্ছি না, তার কারণই হলো যে আমি অলরেডি লেট হয়ে গেছি। তো এখান থেকেই আমি বেরিয়ে যাব। মোটামুটিভাবে এই চত্বরেও আমাদের ভ্রমণ সমাপ্ত হলো। এবার আমরা বেরিয়ে যাব শিকারা রাইড করার জন্য, কারণ হচ্ছে শিকারা রাইডটা আমাদের করা হয়নি, সেই দিকটায় যেতে হবে। এবার আমরা তো যারা ট্যুরিস্ট থাকি তাদের একটা ইন্টেনশন থাকে যে যা যা দেখার মতো রয়েছে সেগুলি দেখব। এবার এই শালিমার বাগ আর নিষাদ বাগ বেশ সুন্দর,
তো এই দুটো জায়গায় আপনি কয়েক ঘন্টা করে বসে টাইম কাটাতে পারেন, আর দুটোই কাছাকাছি রয়েছে, মানে খুব বেশি দূরত্বের মধ্যেও নেই। তো এই দুটো জায়গাতেই আপনি সময় কাটাতে পারেন নিজের আত্মীয় স্বজন পরিবারের সাথে, খুব ভালো লাগবে। বাকি ওটাই হলো ব্যাপার যে আমরা আগেই বললাম ট্যুরিস্টদের এটাই ব্যাপার থাকে না যে কি কি আছে সবই দেখব। কারণ হচ্ছে যে আমরা তো একবারই আছি, বা অনেকে সারা জীবনেই হয়তো একবার আসেন, তো সেই ক্ষেত্রে কোনো কিছুই বাদ রেখে যেতে চান না। তো দেখবেন আপনার সুবিধা মতো আপনি সমস্ত জিনিস প্ল্যান করবেন। আমরা যেহেতু আগেরগুলোও দেখে ফেলেছি, তো সেই ক্ষেত্রে এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করার আর আমাদের খুব একটা ইচ্ছে নেই। এবার আমরা বেরিয়ে যাচ্ছি মেন গেটের দিকে, সেখান থেকে আমরা গাড়িতে করে রওনা দেব ডাল লেকের দিকে। সামনে লেখাই রয়েছে স্ট্রাকচার ডিক্লেয়ার্ড আনসেফ, প্লিজ বি অ্যাওয়ে। তো এই স্ট্রাকচারটা যে কোনো টাইমই ভেঙে পড়তে পারে, তাই এটার থেকে দূরে থাকাই বেটার। কাশ্মীরে এসে বরফ ছাড়া আমার যে জিনিসটা খুবই ভালো লাগলো দেখতে, সেটা হচ্ছে এই চিনার গাছগুলো। স্পেশালি আমি চিনার গাছের এই ধরনের যে একটা অরেঞ্জিশ ইয়েলোইশ কালার, এই কালার শেডটা আমি শুধুমাত্র সিনেমা বা এই হলিউড ওই ধরনের যে স্টক ফুটেজগুলোতেই দেখেছি, কিন্তু কোনোদিনই সামনাসামনি আমি এইগুলো দেখিনি। তো এখানে কাশ্মীরে এসে এই ফ্লেভারটা পাওয়াতে আমার তো খুবই ভালো লাগছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে এই চিনার গাছগুলো দেখে, চিনার গাছের পাতাগুলো দেখে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমি বলবো যে এখানে এসেই দেখুন, এখানে এসে দেখলে তো ডেফিনেটলি ভালো লাগবে। এই ভিডিওতে যা সৌন্দর্য রয়েছে তার 10 ভাগের 1 ভাগও উপস্থাপন করা সম্ভব না, কারণ চোখে আমরা যেটা দেখি আর ভিডিওর মাধ্যমে দেখার মধ্যে তো অনেক তফাৎ। ভিডিওর মাধ্যমে চেষ্টা করি দেখানোর, কিন্তু আসলে চোখে দেখা সেটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স। আমাদের গাড়ি অপেক্ষা করছে বাইরে, ফটাফট গিয়ে গাড়িতে উঠতে হবে, কারণ 4টের মধ্যে আমরা যদি শিকারা রাইড করা স্টার্ট না করতে পারি, সেই ক্ষেত্রে অন্ধকার নেমে আসবে আর আমরা ফুটেজটাও ভালো পাবো না আর আনন্দও উপভোগ করতে পারবো না সেভাবে।